আসসালামু আলাইকুম। গরম ধোয়া ওঠা ১ কাপ চা দিয়ে আজকের দিনটা শুরু করলাম এবং আমার ব্লগটাও এখান থেকেই শুরু করলাম। তো সকালবেলায় হাসব্যান্ডকে চা দিয়ে দিতে হয়। তারপর এই যে এখানে কোরবানির ঈদের দিন কোরবানির গোশত রান্না করেছিলাম, অনেকটাই আছে। তো সেই গোশত দিয়ে এখন রুটি দিয়ে খেয়ে নেব। তো সকালের নাস্তায় আজকে তৈরি করব হচ্ছে রুটি, আর রুটির সাথে কিন্তু গরুর গোশতের তরকারি ভীষণই ভালো লাগে। তো ঈদের দিন অনেকগুলো মাংস একসাথে রান্না করার পর যখন এরকম ঝোল আর গোশত থেকে যায় তখন কিন্তু রুটির সাথেই খাওয়া হয়। তো সকালবেলায় কিন্তু রুটিগুলো তৈরি করে নিছি। তারপর দুপুরবেলা আবার গরুর গোশত রান্না করতেছি। দেখা যাচ্ছে হাতে মাখিয়ে গরুর গোশত অনেকগুলো করে একসাথে রান্না করে নিলে সেটা বারবার জাল করে খাওয়া কিন্তু অনেক ভালো লাগে। যেহেতু এটা কোরবানির ঈদ, তাই কোরবানির গোশতটাই কিন্তু ১ সপ্তাহ পর্যন্ত খাওয়া হবে। তো এখানে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে কাজ নিয়ে বসে গেছি। মানে না, সকালের নাস্তা তৈরি করা লাগবে। তো ঘুম থেকে উঠে কিন্তু বেশিক্ষণ আর সময় পাই না। দেখা যাচ্ছে এখন সবাই বাসায়, সবাই ঘুম থেকে উঠেই কিন্তু নাস্তার জন্য মানে একদম ব্যস্ত হয়ে যায়। যেহেতু এখন কাজকর্ম নাই, ছেলের মাদ্রাসা বন্ধ, সবাই কিন্তু একটু বেলা পর্যন্তই ঘুমায়, আর ঘুম থেকে উঠে কিন্তু তাদের ক্ষুধা লেগে যায়। তো ওদের আগে আগে আমি উঠে তারপর নাস্তা তৈরি করে নেই। তো এখানে সকালের জন্য রুটি বেলে নিতেছিলাম। এত বেশি গরম, তো গরমের জন্য কিন্তু আর রান্নাঘরে বসে রান্না করতে পারতেছিলাম না। তার জন্য কিন্তু সব কিছু নিয়ে তারপর আমি ফ্যানের নিচে এসে টেবিলের মধ্যে বসে বসে বানাইতেছিলাম। সব একসাথে বানিয়ে তারপর ছেঁকে নেব। আর এখানে গরুর গোশত চুলায় বসিয়ে রেখে এসেছিলাম, সেটা আস্তে আস্তে করে কিন্তু গরম হয়েছে। তো এখানে রুটিগুলো সব ছেঁকে নিয়ে এসে তারপর সবাইকে ডাক দিলাম নাস্তা খাওয়ার জন্য। গরম গরম গোশতের ঝোল আর গোশতের সাথে কিন্তু গরম গরম রুটিটা ভীষণই ভালো লাগে। যেহেতু অনেক বেশি গরম, তারপরও কিন্তু গরম গরম খাবারটা একটু ভালোই লাগে। তো এখানে বাচ্চাদেরকে আগে দিয়ে দিতেছি, তারপর আমরাও খেয়ে নেব। তো এখানে হাড্ডিগুলো সব আমার হাজব্যান্ডের জন্য রাখা হয়েছে। সে প্রচুর হাড্ডি প্রেমী মানুষ। তো গোশতের মধ্যে যেগুলো হাড্ডি ছিল সব বেছে বেছে ওর জন্যই রাখা হয়েছে। তো এখন এগুলো ওকেও দিয়ে দিব। তো এই যে এসেই দেখতেছে কয়টা হাড্ডি আছে। সে গোশত খাবে না, কিন্তু হাড্ডি তার ভীষণ পছন্দ। তো সে নিজেই দেখে নিতেছিল কয়টা হাড্ডি আছে আর কি। তারপর নাস্তার পর্ব শেষ করে নিয়ে আসলাম চা। তো নাস্তা খাওয়ার পর একটু গরম চা না খেলেও ভালো লাগে না। এত বেশি গরম, তারপরও কিন্তু আমরা সারাদিনে অনেকবার চা খেয়ে ফেলি। চা নাস্তা খাওয়া শেষ করে তারপর সমস্ত কাজকর্ম শেষ করে গোসল করে তারপর রান্নাঘরে আসছি গরমের কারণে। তো আবার রান্না করতে করতে দেখা যাচ্ছে শরীর ঘেমে একাকার হয়ে যাবে, তো কিছুই করার নাই। তো এখানে আমি সব কিছু রেডি করে নিতেছি। এখানে গোশত রান্না করব, গোশতের তরকারি ছিল, তো আবার একটু রান্না করে নেব। দেখা যাচ্ছে অনেকগুলো করে একসাথে রান্না করে সেটাকে বারবার জাল করে করে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এই মাংসটা রান্না করব, কয়েকবার জাল করব, তারপরে খাবো। আর আগে যেগুলো ছিল সেগুলো কিন্তু খাওয়া হয়ে যাবে। তো এখানে দুপুরের আয়োজন করে নিতেছিলাম। দুপুরে সাদা ভাত করব, আর গোশত রান্না করব, আর বেগুন ভাজি করব। তো ঈদের আগে অনেকগুলো বেগুন নিয়ে আসছিল, তো তখন আর খাওয়া হয় নাই। দেখলাম যে সব কিছু পচে গেছে। তারপর ২টা মনে হয় ভালো ছিল, সেটাই কেটে নিছি, ওগুলো ভাজি করে নেব। এমনিতেই কিন্তু বেশিরভাগ মানুষ আমরা চুলকানির সমস্যায় ভুগতেছি। মানে প্রত্যেকটা ঘরে আমি দেখতেছি এখন চুলকানির অনেক সমস্যা। তারপরও কিন্তু গরুর গোশতটা খাই, যেহেতু এটা কোরবানির গোশত, আর কোরবানির গোশতের মধ্যে আল্লাহর রহমত থাকে। আবার আজকে বেগুন ভাজি করতেছিলাম, তো আমার বাচ্চারা, আমার হাসব্যান্ড বলতেছিল যে সবই আজকে চুলকানির যুক্ত খাবার। তো বললাম বিসমিল্লাহ বলে খেয়ে নেবে, তাহলেই ঠিক হয়ে যাবে। তো এখানে আমি সবসময় কোরবানির গোশতটা হাতে মেখে রান্না করি, কখনো কষিয়ে রান্না করি না। আমার হাতে মেখে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। যে আমি এখন রাইস কুকারে হাতে মেখে তারপর বসিয়ে দেব। অনেকক্ষণ রাইস কুকারে রান্না করলে দেখা যাচ্ছে প্রেশার কুকারের মতোই কিন্তু মাংসটা একদম নরম হয়ে যায়, আর কয়েকবার জাল দিলে একবার খুলে খুলে যায়। তো বাসায় যেহেতু লাইনের গ্যাস নাই, তাই কিন্তু আমি গোশত তরকারিটা সবসময় রাইস কুকারেই রান্না করে থাকি। একবারে সব মশলাপাতি দিয়ে তারপর কিন্তু রাইস কুকারে বসিয়ে দিলে একটু একটু করে হতে থাকে, আর অনেক ১-১.৫ ঘন্টা দেখা যাচ্ছে জাল করতে করতে মাংসের কালারটা অনেক সুন্দর এসে যায়। আর কোরবানির গোশত আমি তো সবসময় পেঁয়াজ দিয়ে ভুনার মতন করে রান্না করি, মানে হালকা ঝোল থাকে, তারপর মাখো মাখো করেই রান্না করার চেষ্টা করি। আমার হাজব্যান্ড আবার আলু দিয়ে মাংসটা তো একটা খেতে চায় না, মানে কোরবানির গোশতের মাংসটা খেতে চায় না, তার জন্য কিন্তু এরকম পেঁয়াজ দিয়ে রান্না করতে হয়। তো পেঁয়াজ দিয়ে এখন সব মশলাপাতি হাতে মেখে তারপর বসিয়ে দেব রাইস কুকারে।
সব কিছু মশলাপাতি দিয়ে কিন্তু আমি হাতে মেখে নিছি। তো রান্না করতে যাব তখন দেখলাম কারেন্ট চলে গেছে। তো এখন সব কিছু রেডি করে তারপর রেখে দেবো। কারেন্ট আসলে রান্নাবান্না শুরু করে দেব। এখানে আমি বেগুন ভাজির জন্য হলুদ, মরিচ আর লবণ মাখিয়ে রেখে দেব। তো বেগুনে কিন্তু অনেক তেল খায়। আমরা যদি আগে থেকে একটু হলুদ, মরিচ আর লবণ মেখে তারপর বেগুনটা রেখে দিই তাহলে দেখবেন যে ভাজার সময় তেল কম লাগে। এটা একটা ভালো টেকনিক। আর এছাড়া কিন্তু এমনিতে নগদ আপনি হলুদ, মরিচ, লবণ মেখে তারপর ভাজতে গেলে দেখবেন অনেক তেল টানে। তো এভাবে কিছুক্ষণ রেখে দিবেন, তারপরে যে পানি আছে সেটা বেরিয়ে যাবে এবং তেলও কম লাগবে। আর সবসময় বেগুন ভাজার ক্ষেত্রে তেলটা গরম হয়ে গেলে তারপর তেলে ছাড়বেন, তাহলে দেখবেন যে অল্প তেলে বেগুন ভাজা হয়ে গেছে। এই তো এখানে কিন্তু আমি সব কিছু রেডি করে নিছি। গরুর গোস্তটা কিন্তু একদম হাতে মেখে নিছি। তারপরে যে বেগুন, হলুদ, মরিচ, লবণ মাখিয়ে রেখেছি, চাল ধুয়ে ভিজিয়ে রাখছি, সব কিছু রেডি হয়ে গেছে। তো কারেন্ট চলে আসলেই কিন্তু আমি রান্নাবান্না শুরু করে দিব, যেহেতু আমি কারেন্টের চুলা এবং রাইস কুকার দুইটাই কারেন্টে চলে, দুইটাতেই কারেন্টের মাধ্যমে রান্না করি। তার জন্য কিন্তু সব কিছু এই যে আমি গুছিয়ে তারপর রান্নাবান্না শুরু করে দিব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।